এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, পায়ে পাড়া দিয়ে বাংলাদেশের সাথে বিরোধে জড়াতে চাচ্ছে ভারত। তার দেশের নাগরিকদের জোর করে বাংলাদেশে ঠেলে দিতে চেয়েও ব্যর্থ হচ্ছে। বিজিবি সদস্য এবং সীমান্ত পাড়ের মানুষ অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখার কারণে একজন ভারতীয় পা ফেলতে পারছে না বাংলাদেশের মাটিতে। ভারতের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে 60,000 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে নতুন করে। স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন কঠোর নজরদারির। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইত্তেফাকের রাজনৈতিক ও নির্বাচন বিষয়ক সেলের সম্পাদক সাইদুর রহমান এবং সমকালের সিনিয়র রিপোর্টার রাজীব আহমদ। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি। রাজীব, আমি সাইদুর রহমানকে দিয়ে শুরু করতে চাই যে ভারত আমাদের মতো একটা প্রতিবেশী রাষ্ট্রকে কেন একের পর এক এরকম পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাচ্ছে, বিরোধে জড়াতে চাচ্ছে? তার দেশের নাগরিকদেরকে কেন আমাদের এদিকে ঠেলে দিতে চাচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। বিষয়টি আসলে খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। কারণ আমরা যদি আমাদের সীমান্তের বিভিন্ন পয়েন্ট দেখি, দেখবেন যে লালমনিরহাট সীমান্তে প্রায় 10 জন এবং শিশু নারী সহ প্রায় 40 বা 45 ঘন্টা মতো তারা নোম্যান্স ল্যান্ডে বসে আছে এবং সেখানে পানির জন্য হাহাকার এবং খাদ্য সংকট। এই যে যারা ভারতীয় নাগরিক যাদেরকে বাংলাদেশে অবৈধভাবে পুশিং করা হচ্ছে, এটি আসলে একটি মানবিক সংকট। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উনি বলেছেন যে অবৈধ পুশিং ঠেকানোর জন্য বিজিবিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। এবং বিভিন্ন পয়েন্টে আপনি নিজেও বললেন যে প্রায় 60,000 মতো বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং সবচেয়ে ভালো বিষয় যে এই অবৈধ পুশিং ঠেকানোর জন্য বাংলাদেশের জনগণও খুবই সোচ্চার। তারা নিজেরাও বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তুলেছে। বিষয়টা হলো যে ভারত হলো সর্ববৃহৎ একটি রাষ্ট্র। আমাদের বলা যায় যে বাংলাদেশের চারিদিক ভারতীয়দের অবস্থান ভৌগোলিকভাবে। সেই জায়গায় আমরা সবসময় বলে থাকি যে ভারত হলো বড় ভাই, বাংলাদেশ ছোট ভাই। আমার কেন জানি মনে হয় ভারত বড় ভাই হিসেবে তারা যে দায়িত্ব বা কর্তব্য জায়গা, সেটি আমার মনে হয় ওনারা ফুলফিলভাবে পালন করতে ব্যর্থ হয়েছে। কারণ এই ধরনের সংকটগুলো অনেকে তুলনা করে যে এটা ফিলিস্তিনিদের যে একটা শরণার্থী সংকট যে ক্রাইসিস তৈরি হয়েছিল, বা বাংলাদেশ বা মিয়ানমারের যে বর্ডারে সে ধরনের একটি সংকট, এটা একটা পরিকল্পিত। এবং ভারতীয় যে বিজিবির নির্বাচন ইশতেহারে কিন্তু তাদের এটি উল্লেখ ছিল সুস্পষ্টভাবে যে তারা অবৈধ বাংলাদেশিদেরকে বাংলাদেশে তাদের ভাষায়। আর প্রশ্ন হলো যে যাদেরকে পুশিং করা হচ্ছে বাংলাদেশে অবৈধভাবে, তারা আসলে বাংলাদেশি না ভারতীয় সেটি কিন্তু যাচাই করার সুযোগ কিন্তু এই মুহূর্তে নাই। সেখানে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আপনারা যাদেরকেই পুশিং করেন সেটি একটি প্রসেস আছে, সেটি একটি 2 রাষ্ট্রের আলোচনার মাধ্যমে। আমরা যেটি জানি যে আগামী কাল থেকে 8ই জুন থেকে 11ই জুন পর্যন্ত ডিজি পর্যায়ের একটি সম্মেলন হবে নয়াদিল্লিতে, বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে, এবং বাংলাদেশ থেকে 15 সদস্যের একটি টিম নয়াদিল্লিতে যাচ্ছে। সেখানে হয়তো বেশ কিছু সিদ্ধান্ত আসবে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন যে ওখানে যে আলোচনা হবে বা আলোচনার যে সারমর্ম হবে 2 দেশের স্বাক্ষরের ভিত্তিতে একটি সিদ্ধান্তে তারা উপনীত হবে। কিন্তু সেটি তো সময়ের ব্যাপার। কিন্তু তার আগে যেভাবে আগ্রাসী আচরণ বিএসএফের, সেটি আসলে খুবই খারাপ। কারণ এটি হলো মানে আমাদের জন্য, আমাদের মতো দেশের জন্য আসলে তাদের সাথে পরিকল্পিতভাবে যে যদি বলা হয় যে এটা সংঘাত বা সংঘর্ষে লিপ্ত হওয়ার মতো পরিস্থিতি। সবচেয়ে বড় কথা হলো যে আপনারা যদি মনে করেন যে কেউ অবৈধ বা অবৈধভাবে সেখানে অবস্থান করছেন বা আপনারা নিশ্চিত করতে পারেন, সেটির জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বা আছে বা তাদের সাউথ ব্লক যেটিকে আমরা বলি, বা বাংলাদেশের পররাষ্ট্র, 2 দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে কিন্তু আমরা সমাধান করতে পারি। সেটি কিন্তু সবচেয়ে সহজ একটি পথ, যেটি আমরা বলে থাকি যে সমঝোতা বা আলোচনার ভিত্তিতে একটি সিদ্ধান্ত উপনীত হওয়া। কিন্তু ওনারা সেটি না করে ওনারা অবৈধভাবে, মানে জোরপূর্বকভাবে আমাদের ভাষায় ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে। আমরা বাংলাদেশি হিসাবে ডেফিনেটলি আমাদের সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে যে সর্বোচ্চ সতর্কতা, এটিকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশের মানুষও যথেষ্ট সতর্ক।
সেই জায়গায় আমরা মনে করি যে কোনো ভারতীয় যেন বাংলাদেশে প্রবেশ না করতে পারে আমাদের ভাষায়। আমরা আপনার কাছে ফিরবো। রাজীব আহমেদ, এই যে পুশ ইন এবং সীমান্তে হত্যা, এসব বিষয় নিয়ে সরকারের অবস্থানটা কি দেখছেন? বাংলাদেশের সরকার কিভাবে পালস করছে? ধন্যবাদ আপনাকে। শুরুতে আমি একটু সাইদুর ভাইয়ের বক্তব্যের নিন্দা জানায় শুরু করি। সাইদুর ভাই যেটা বলছে যে ভারত বাংলাদেশের প্রতিবেশী বড় ভাই সুলভ আচরণ করছে না। নাইদার ভারত বড় ভাই, বাংলাদেশ নট ছোট ভাই। এই বাইলেটারাল রিলেশনশিপে কেউই বড় ভাই না, কেউই ছোট ভাই না, মিউচুয়াল রেসপেক্টের এবং ইকুয়াল না, এটা ইন্টারেস্টের হয়তো সম্পর্ক। বড় কান্ট্রি হিসাবে উনি বুঝিয়েছেন। হ্যাঁ, বড় আয়তনে বড় হইলেই তো আর জি, বড় না, আয়তনে, মঙ্গোলিয়া এত বড় একটা দেশ। জনসংখ্যার দিক থেকে বড়। এখন বিষয়টা যেটা হচ্ছে, ভারত যেই ডিলেমাতে আক্রান্ত হয়েছে বা যেই সমস্যায় ভারত আক্রান্ত, সেটা একদম পুরোপুরি নাজিবাদের সমস্যা। নাজিবাদের সমস্যা হিটলার যখন পাওয়ারে আসলো, পাওয়ারে আসার পরে হিটলার যখন ইকোনমিক ক্রাইসিস ফেস করার পরে সমস্ত দোষকার ইহুদিদের। যে দেশে অর্থনৈতিক সংকট কেন? কারণ ইহুদিরা খারাপ। দেশে চাকরি নাই কেন? কারণ ইহুদিরা খারাপ। দেশে সামাজিক অস্থিরতা কেন? ইহুদিরা খারাপ। শিল্প উৎপাদন খারাপ কেন, কম কেন? ইহুদিরা খারাপ। তো হিটলারের সময় যে পলিসি ছিল, ভারতের আজকের বিজেপি সরকারের একেবারে মানে কপি পেস্ট ফর্মুলা। ভারতে সমস্যা কি? মুসলমান। ভারতে জব নাই কেন? মুসলমান। ভারতে এই যে ইকোনমিক ক্রাইসিস, সমস্যা কি? মুসলিম। ভারতে এখন আপনার যেটা বিষয়, এখানে এরা ভারতীয় না, এরা বাংলাদেশি, এটা কিন্তু বড় বিষয় না। আপনি দেখেন যে বাংলাদেশি নাগরিক তারা ঠেলে পাঠাচ্ছে, এটা তাদের দাবি, বাংলাদেশি নাগরিক, আমি কোড আনকোড বলতেছি। তো বাংলাদেশি নাগরিক যে ঠেলে পাঠাচ্ছে, এরা প্রত্যেকেই মুসলিম। বাংলাদেশ থেকে যদি কিন্তু এর আমি আগে একটু- গত বছর যাদেরকে পাঠানো হয়েছিল তাদের ভিতরে হিন্দু আচ্ছা, ছিল। আমি একটু সিম্পল করে বলি, গত বছরের কথা বাদ দিয়ে এবার। তো বাংলাদেশ থেকে যদি, আবার বলতেছি, যদি কোনো বাংলাদেশি ভারতে গিয়ে থাকে ইললিগেলি, তো এই নানান বর্ণের, নানান মতের, নানান পথের, নানান ধর্মের মানুষ যাইতে পারে। নিশ্চয়ই একটা ধর্মের মানুষ যায় নাই যে একটা ধর্মের মানুষের আপনি বের করার আলাপ করতেছেন। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, যদি বাংলাদেশি কোনো নাগরিক ওই দেশে থাকে, যদি থাকে, বাংলাদেশের দায়িত্ব তাদেরকে ফেরত আনা। বাংলাদেশ তাদের ফেরত আনবে। আপনার ওয়ে হচ্ছে, আপনি বাংলাদেশের বাংলাদেশের দূতাবাস আছে, কলকাতায় উপদূতাবাস আছে, উপ হাই কমিশন আছে, আগরতলায় উপ হাই কমিশন আছে, গুয়াহাটিতে উপ হাই কমিশন আছে। আপনি সেখানে যোগাযোগ করেন, বলেন যে এই লোকগুলোরে আমরা সন্দেহ করতেছি যে তোমাদের দেশের নাগরিক, তাদের এই কাগজ আছে বা এই কাগজ নেই, তাদের এই ঠিকানা বলতেছে। আপনি কোনো কাগজ না দিয়ে ঠেলে পাঠাচ্ছেন। আরেকটা জিনিস হচ্ছে, বিজিবি যেটা বা স্থানীয় জনগণ যেটা করছে, এটা তো কোনো সমাধান না। বাংলাদেশ সরকারকেও যেটা করতে হবে ডিপ্লোম্যাটিক্যালি, যে তুমি এদের ঠেলে পাঠাচ্ছ কেন, তোমার কাছে প্রমাণ কি? যেমন কিছুদিন আগে সোনালী বেগম নামে গত 7-8 মাস আগে একজনকে ঠেলে পাঠানো হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টে ফাইনালি এটা প্রমাণ হয়েছে যে সোনালী বেগম পশ্চিমবঙ্গের নাগরিক, মুর্শিদাবাদের নাগরিক। সোনালী বেগমকে অন্তঃসত্ত্বা অবস্থায় ঠেলে পাঠানো হয়েছে, তার সন্তান, স্বামী সব ওই জায়গায় রয়ে গেছে। তো সোনালী বেগমের বাবা, সোনালী বেগমের মা সব ভারতীয় নাগরিক, শুধু সোনালী বেগম হচ্ছে বাংলাদেশি নাগরিক। এটা কিভাবে সম্ভব? দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে, ভারতে শুধু এই সমস্যাটা তো আমরা এতদিন চোখ বন্ধ করেছিলাম, শেখ হাসিনা সরকারের সময় চোখ বন্ধ করেছিল, পরবর্তী সময় নানান কারণে চোখ বন্ধ করে রাখা হয়েছিল। যখন আসামে যখন এনআরসি করলো, ওই এনআরসি করার সময় প্রথমে বলা হলো যে 95 লাখ বাংলাদেশি আছে। ঠিক আছে, এনআরসি করেন, ভালো কথা, আপনারা এনআরসি করছেন। 4,500 কোটি রুপি খরচ করে এনআরসি করছে, এনআরসি করে দেখে যে কোনো বাংলাদেশি খুঁজে পাওয়া যায় না। তো এইটা ভারতের রাজনৈতিক রেটরিক, যেই বিজেপি বা ডানপন্থী যে দলগুলো আছে, তাদের রাজনীতির জন্য এটা খুব ভালো একটা বয়ান যে লাখ লাখ কোটি 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 বাংলাদেশি ভারতে আছে। পরিস্থিতি এমন দাঁড়াইছে, ভারতের সাবেক রাষ্ট্রপতি জাকির হোসেনের ফ্যামিলিরে ঘোষণা করে দিচ্ছে বাংলাদেশি ডিভোটার। তো ভারতের একজন রাষ্ট্রপতি তার যারা বংশধর তাদেরকে ডিভোটার বানাই দিচ্ছে। আচ্ছা, এবার দেখেন খুব একটা মজার ঘটনা ঘটছে মুর্শিদাবাদে, যে মির্জাফরের বংশধর যারা 400 বছর যাবৎ মুর্শিদাবাদে বাস করতেছে, তাদেরকে আপনি ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছেন, বাদ দিয়ে বলতেছেন ভারতীয় না। আসলে ভারত সরকার করতেছে কি? মূল প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, এই ধর্মের ভিত্তিতে যেইভাবে তারা যে জিনিসটাকে করতে চাচ্ছে, যে ভাগ করা, যেটা শুরু করছিল যোগী আদিত্যনাথ 17 উত্তরপ্রদেশের নির্বাচন দিয়ে, একদম নির্বাচন ক্লিয়ার কাট নির্বাচন, যে নির্বাচনের স্লোগান ছিল 80 বনাম 20। তো এরপর উনি ব্যাখ্যা দিচ্ছে 20 মানে হচ্ছে খারাপ লোকজন। আসলে উত্তরপ্রদেশের ডেমোগ্রাফিতে 80% মুসলিম, 80% হিন্দু, 20% মুসলিম, ইউ নো দ্যাট। তো এইটাকেই আসলে প্রজেকশন করছে। এরপর হিমন্ত বিশ্ব শর্মা আসামে ঠিক একই বয়ান, 65 বনাম 35। তো বাংলাদেশের তো এই জায়গায় আসলে করণীয় খুবই সীমিত, কিন্তু যেটুকু করার আছে সেটা করতে দেখতে পাচ্ছি না। যে ভারতকে খুব স্ট্রংলি বলা যে তোমার দেশে যদি আমার কোনো নাগরিক থাকে আমি তো ফিরে আনতে বাধ্য, কিন্তু তুমি ভাই আগে কাগজ দাও, আমার তার
নাগরিক সে যে বাংলাদেশের নাগরিক, তার ডেটা দাও। তার ডেটা দাও, আমরা পরীক্ষা করে দেখি যে যদি বাংলাদেশের নাগরিক হয় তাকে ফেরত আনবে অবশ্যই। কিন্তু এই যে যেভাবে সীমান্তে আটকানো হচ্ছে এটাও কোনো সমাধান না। আর ভারত যেটা করতেছে এটা তো আসলে বলার কিছু নাই। অমানবিক অমানবিক। জি, সাইদুর রহমান, আপনি নিজে সীমান্ত এলাকার মানুষ। এই সীমান্তে ভারতীয় বাহিনী, তাদের জনগণ, বাংলাদেশের মানুষ, আপনাদের অভিজ্ঞতাটা কি আসলে? দেখেন, আমার সহকর্মী বা সহযোদ্ধা রাজীব ভাই অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি যে বড় ভাই ছোট ভাই যেটা, এটা রম্য করতে বলেছিলাম। বিষয়টা আপনি যেটা বললেন যে আমাদের অভিজ্ঞতা, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, যেমন আমার দাদির একটি উক্তি আমার মনে পড়ে যে ৭১-এর পূর্বে ভারতীয়রা বাংলাদেশে এসে তখন তাদের খুব খাদ্য সংকট ছিল এবং এত অভাবী ছিল, মানে বাংলাদেশের চেয়েতে তারা অভাবী ছিল। যে ভাতের মাড় আমাদের লেগে, তখন মাড়গুলো নেওয়ার জন্য তারা ওই কি বলে আপনার ছোট ছোট পাত্র বাসে রেখে যেত। তো আমার দাদি বলতো যে পাত্রতে আমরা ওই মাড়গুলো ওই পাত্রতে দিতাম, এইগুলো নিয়ে তারা চলে যেত, মানে এত অভাবী ছিল। তখন কিন্তু হিন্দু মুসলিম এ ধরনের কিন্তু বিভাজনটা ছিল না। আমরা যদি আমরা দেখি তখন একটি মানবিক, সবার ভিতরে একটি মানবিকতা ছিল বা সব কিছু ছিল। কিন্তু এই যে ভারতের ভিতরে যে সাম্প্রদায়িক রাজনীতি ঢোকার কারণে, বিশেষ করে বিজেপি তো একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল, আপনি নিজেও জানেন যে সেখানে এই তাদের যে হিন্দুত্ববাদী যে রাজনীতি, এটি মূলত আসলে মূল সংকটের জায়গা। এটি হওয়ার কারণে তারা মুসলমানদেরকে আসলে মানে এমনভাবে নির্যাতন নিপীড়ন, মানে বলা যায় যে ভারতীয় মুসলমানরা কিন্তু এক প্রকার ফিলিস্তিনি মুসলমানদের মতো তাদের অবস্থা হয়েছে। যেমন ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের কারণে তারা উদ্বস্ত বা শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে গেছে এবং অলরেডি দ্বিতীয় শ্রেণীর নাগরিক তারা হয়ে গেছে। না, আমি ওইটাই আমি করছি যে সেখানে কিন্তু আমরা যদি দেখবেন যে ভারতীয় মুসলমানদের কিন্তু কোনো অধিকার নাই। যেমন এবার আমরা যদি দেখি যে কুরবানি দিতে, তারা কিন্তু কুরবানি দিতে পারি নাই। এবং অনেক রাজ্যে কিন্তু দেখবেন যে যেমন আমরা যেহেতু আমার বাড়ি পশ্চিমবঙ্গের একেবারে পাশাপাশি, আমরা দেখেছি যে আমরা কলকাতা শহরে গেলে তখন কিন্তু গরুর মাংস উন্মুক্ত বিক্রি হতো। এখন কিন্তু সেই পরিস্থিতি নাই, বিশেষ করে বিজেপি আসার পরে। তার মানে সেখানে রাজনৈতিকভাবে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে এক প্রকার, এবং তাদেরকে পরিকল্পিতভাবে বাংলাদেশে পুশিং করা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে। এবং এটি হলো একটি সভ্য সমাজে কোনোভাবে কাম্য নয়। কারণ ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা জানি যে বলা যায় যে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। সেই গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিনিয়ত অগণতান্ত্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, এবং সেটি মেনে নেওয়ার সুযোগ একজন মানে আমি যদি বলি যে একজন নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে বা একজন মুসলমান হিসাবে যদি বলি, সেই জায়গায় একজন মুসলমান পরিচয়ে আপনি যে ধরনের নির্যাতন নিপীড়ন তাদের উপরে আপনারা চালানো হচ্ছে, সেটি তো আসলে বলা যেতে একটা মানবিক সংকট তৈরি হবে সামনে। এবং এগুলো আপনি কিভাবে সামাল দেবেন? কারণ আমাদের দেশে এমনিতে অর্থনৈতিকভাবে আমরা একটা ক্রাইসিসের ভিতর দিয়ে আসি। যদি ভারত জোর করে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বা করে কোনো কারণে, বা যদি নাও করে, বা বাংলাদেশ যদি প্রতিরোধও করে, তাহলে যে মানুষগুলোকে মনে করেন 10 লাখ বা 5 লাখ বা 20 লাখ যাদেরকে যদি আপনি 0 পয়েন্টে রেখে দেন ভারত এবং বাংলাদেশে, তাদের কি হবে? একটা পর্যায়ে যারা ভারতীয় সীমান্তে বা আমরা যারা আমাদের ভারতীয় সীমান্তে যারা বসবাস করে বাংলাদেশিরা, তারাও তো এক ধরনের ক্রাইসিসের ভিতরে পড়ে যাবে। মানবিকতার কাছে তো একসময় এই পুশব্যাকটা হার মানবে, তখন তো বাধ্য হয়ে তাদের খাবার বা নানান ধরনের সহায়তা তাদের করতে বাধ্য হবে। কিন্তু এই জায়গা থেকে আমার মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় বা দুদেশের একটি সিরিয়াস আলোচনা দরকার। যে আলোচনাটা শুরু হবে, আমরা এর আগে বলেছিলাম, এই আলোচনার মাধ্যমে সমাধানে আসতে হবে। যদি আমরা কোনোভাবে সমাধানে না আসতে পারি, তাহলে আসলে একটা মানবিক সংকট তৈরি হবে, এবং এটি মানবিক বিপর্যয় তৈরি হবে। যেটা রাজীব ভাই বললেন যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আসলে ভারতীয়দের কিন্তু সেভাবে কোনো ভারতীয় মুসলমানদের সেভাবে কিন্তু অধিকার নাই। কারণ আমরা যদি দেখবেন যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে ধরনের বৈষম্য ছিল, যেমন আমরা পূর্ব পাকিস্তানের নাগরিকরা কিন্তু পাকিস্তানের যদি আমরা সিভিল সার্ভিস থেকে শুরু করি অন্য জায়গায়, তখন কিন্তু বাংলাদেশিদের কিন্তু খুব লিমিটেড মানুষ চাকরি পেত। ভারতীয় মুসলমানদের কিন্তু সেই জায়গায় কিন্তু বলা যায় যে কোনো অধিকার নাই বললেই চলে, যে তাদেরকে এক প্রকার দমিয়ে রাখা হয়েছে সিরিয়াসলি। তো এই জায়গাতে ভারতকে তার অভ্যন্তরীণ সমস্যা তাদেরকে সমাধান করতে হবে, সেটা কোনোভাবেই আমাদের উপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না। কারণ আমরা এই মুহূর্তে এ ধরনের সংকট বহন করার মতো আমাদের সেই পরিস্থিতির ভিতরে আমরা নাই। জি, আপনাকে ধন্যবাদ রাজীব আহমেদ। আমি আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি জানেন যে এইখান থেকে আপনি থাকেন এখন ফার্মগেট, আপনি এইখান থেকে মিরপুর গিয়ে বাস করবেন, সেইখানে গেলে আপনার মায়ের পিঠ খাওয়ার সম্ভাবনা আছে, মায়ের ধর খাওয়ার সম্ভাবনা আছে, তো আপনি কি মিরপুর যাবেন বাস করার জন্য?
তো বাংলাদেশের যারা মুসলিম সম্প্রদায়, বাংলাদেশের যারা মানুষ, তারা জানে না ভারতের পরিস্থিতি কি। তো কেন ইলিগেলি কেউ ইমিগ্রেন্ট হবে ভারতে? নাম্বার ওয়ান, ইলিগেল ইমিগ্রেশনের কয়েকটা কারণ থাকে। এক নম্বর হচ্ছে নিরাপত্তা, যেখানে নিরাপত্তা ব্যবস্থা বেটার। তো ভারতের নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশের তুলনায় ওয়ার্স্ট, সুতরাং অনেক বাজে। কোনো লজিক নেই। দুই নম্বর বিষয় হচ্ছে আপনি পার ক্যাপিটা ইনকাম দেখেন, ভারতের অবস্থান বাংলাদেশের চেয়ে নিচে। আপনি হাঙ্গার ইন্ডেক্স দেখেন, হাঙ্গার ইন্ডেক্সে ভারতের অবস্থা বাংলাদেশের চেয়ে খারাপ। পৃথিবীর সবচেয়ে বেশি ম্যাল নিউট্রিশনে ভোগা দেশের নাম হচ্ছে ভারত। আচ্ছা, 4 নম্বর একটা বিষয় দেখেন, বাংলাদেশের একজন মানুষ 3 লাখ 4 লাখ টাকা খরচ করলে সে দুবাই যেতে পারে, সৌদি আরব যেতে পারে, সিঙ্গাপুর যেতে পারে, মালয়েশিয়া যেতে পারে। বাংলাদেশের একজন নারী জিরো কস্টে মধ্যপ্রাচ্যে যেতে পারে, জর্ডান যেতে পারে গার্মেন্টসে কাজ করার জন্য। আচ্ছা, তাহলে বাংলাদেশের নারী পুরুষ কি কারণে ভারত যাবে? ভারতে কি আছে ঘোরার ডিম যেটার জন্য সে যাবে? আরেকটা বিষয় যেটা হচ্ছে, ভারতকে আপনি যে 8টা 10টা শহর দিয়ে দেখেন, মুম্বাই, বেঙ্গালুরু বা আহমেদাবাদ, এরকম 8টা 10টা কলকাতা শহর দিয়ে দেখেন, বাকি ভারত তো বাংলাদেশের চেয়ে 100 বছর পিছিয়ে আছে। আচ্ছা, না একটু আমি রাজীবের মাঝে একটু বলি, আমরা যদি আমাদের সীমান্তের রাজ্যগুলো দেখি, মনে করেন কলকাতা বা বিহার, আসাম, সেগুলো কিন্তু অর্থনৈতিক কাঠামো কিন্তু বাংলাদেশের বলা যায়, যদি আমরা একেবারে দরিদ্র জেলাটাও ধরি, যে কুড়িগ্রাম বা রংপুর ওই সাইডটা, তার চেয়ে কিন্তু খারাপ অবস্থা। আপনি একটা বিষয় যে আপনি দেখেন যে বেঙ্গালুরুতে বাংলাদেশ থেকে মানুষ চিকিৎসা করতে যায়, ভাই বেঙ্গালুরুতে যে চিকিৎসা করতে যায় সেটা ভারত গভর্নমেন্টের চিকিৎসা না, ওই জায়গায় প্রাইভেট যারা ইনভেস্টর আছে তারা হাসপাতাল গড়ে তুলছে, এটা একটা ইন্ডাস্ট্রি। আবার মেঘালয়ের যেই সাধারণ মানুষ আছে তারা একটা প্যারাসিটামলের জন্য বর্ডার ক্রস করে বাংলাদেশে আসে। ভারতে আমাদের বাংলাদেশের যেটা অ্যাডভান্স মেডিকেল ট্রিটমেন্ট, সেই জায়গায় আমরা পিছিয়ে আছি। সেই জায়গায় যেহেতু প্রাইভেট ইনভেস্টমেন্ট এই জায়গায় নাই, কিন্তু যেটা বেসিক মেডিকেল সেবা এই জায়গায় বাংলাদেশ ভারতের চেয়ে কয়েক যুগ এগিয়ে। আচ্ছা, তাহলে কি কারণে একজন বাংলাদেশি ভারতে যাবে? লজিকের প্রশ্ন, কি কারণে যে ওই জায়গায়? আচ্ছা, জব কি ভারতে বেশি? ভারতে এই মুহূর্তে ভারত তার 45 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বেকারত্ব ফেস করতেছে, যে বেকারত্বের হার বাংলাদেশের চেয়ে বেশি। যে জায়গায় জব অপরচুনিটি বাংলাদেশের চেয়ে কম, যেই জায়গায় আবার আসেন মহিলাদের কথা, ফিমেল ওয়ার্ক পার্টিসিপেশনে বাংলাদেশের প্রায় 38% মহিলা ফিমেল ওয়ার্ক পার্টিসিপেশন আছে, ভারতে যেটা 22-23%। তো বাংলাদেশে একটা নারী কি কারণে ভারতে যাবে? যে জায়গায় জব নাই, সিকিউরিটি নাই, পয়সা নাই, আপনি কি কারণে যাবেন? তো এইগুলো যেগুলো বিজেপি বলতেছে, এগুলো হচ্ছে তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য যে বয়ান উৎপাদন করতে হয়, একটা কল্পিত শত্রু তৈরি করতে হয়। যেমন ধরেন শেখ হাসিনার একটা প্রিয় বিষয় ছিল যে কোনো কিছু হইলে বিএনপি যেমন তার একটা দায়ী লাগবে। হিটলারের যে কোনো ক্ষেত্রে দায়ী ছিল হচ্ছে ইহুদিরা, মুসলিনের যে কোনো ক্ষেত্রে দায়ী ছিল হচ্ছে গণতন্ত্রী কামী লোকজন। তো তার এখন একটা শত্রু দরকার, এই শত্রু সে খুঁজে পাইছে, সেটা হচ্ছে মুসলিম। এই কারণে এখন যে জিনিসটা করতেছে, সে ভারতের যে সংখ্যাগরিষ্ঠ মানুষের আগে মনকে তৈরি করছে যে এরা শত্রু, এবার এদেরকে তারায়া সে তাদেরকে এপিস করতেছে যে আমারে ভোট দাও। কারণ ভারতে এই ককরোচ জনতা পার্টির আপনি যে প্রসঙ্গটা তুলতে চাইছিলেন, সেই জায়গাটাই বলি, ভারতে কালকে পরশু বা 6 মাস পরে অভ্যুত্থান হয়ে যাবে বিষয়টা এরকম না, কিন্তু একটা দেশে অভ্যুত্থান হওয়ার জন্য যেই জিনিসগুলো লাগে প্রথম ধাপে, সেগুলো ভারতে তৈরি হয়ে গেছে। ভারতে যেভাবেই হোক, বাংলাদেশের হয় নরেন্দ্র মোদী শেখ হাসিনারা ফলো করছে, অথবা শেখ হাসিনা নরেন্দ্র মোদীরা ফলো করছে। এই ফলো করতে গিয়ে যেটা হয়েছে, ভারতে প্রচুর পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠান গত কয়েক বছরে তৈরি হয়েছে। তৈরি হওয়ার ফলে ভারতে ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স পাস করা খুব ইজি কাজ হয়ে গেছে, খালি গেলে আসলেই মাস্টার্স পাস করা যায়, বাংলাদেশের মতো অবস্থা। তো এই কারণে একটা হিউজ শিক্ষিত তরুণ শ্রেণী তৈরি হয়েছে যাদের জব নাই, একটা জবলেস গ্রোথ হচ্ছে ভারতে, একটা হিউজ। আপনি দেখবেন যে প্রায়ই খবর দেখবেন যে ভারতে সুইপার পদের জন্য সার্কুলার দেওয়া হয়েছে, MA পাস PhD ডিগ্রি হোল্ডার দাঁড়াচ্ছে, ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট সে দাঁড়াচ্ছে, ডাক্তার দাঁড়াচ্ছে সুইপারের চাকরির জন্য। কি জন্য? আপনি হিউজ জনশক্তি তৈরি করছেন। ভারত কিন্তু বাংলাদেশের তুলনায় তরুণ জাতি। আমাদের বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গড় বয়স হচ্ছে 30, ভারতের সেটা 28, তার মানে তার এখানে তরুণ আরও বেশি। এদের জব দিবে কে? এদের যদি আপনি চাকরি দিতে না পারেন, এরা রাস্তায় নামবে। রাস্তায় নামলে বাংলাদেশ, নেপালে যে শ্রীলঙ্কায় যা ঘটছে ওইখানে ঘটতে পারে। ভারতের গত 7-8 মাসের মধ্যে আপনার বিশ্বের বড় মুদ্রাগুলোর মধ্যে যেটা সবচেয়ে খারাপ পারফর্মিং মুদ্রা, সেটা হচ্ছে রুপি গত 7 মাসে প্রায় 7 to 8% দর হারাইছে, 90 থেকে 97 রুপি হয়ে গেছে $1। ভারতের রিজার্ভ হারাচ্ছে, ভারতের রপ্তানি আগের চেয়ে খারাপ। সবচেয়ে বড় সংকট যেটা হয়েছে ভারতে, এই গত পরশু দিন একটা আইনে চেঞ্জ আসছে, সেটা হচ্ছে যে ফরেন ইনভেস্টরদের যে লং গেইন ট্যাক্স ছিল সেটা ভারত সরকার সরাইছে। কিন্তু এই গেইন ট্যাক্স গত 8-10 বছর থাকার কারণে ভারতের যেই আপনার ছিল শেয়ার মার্কেট থেকে বিদেশিরা চলে গেছে, এবং এই চলে যাওয়ার হার হচ্ছে 99.5%, $73 বিলিয়ন তারা সরায় ফেলছে। ভারতে গত বছর মানে 2025 সালে ভারতীয়রা
প্রায় 7 থেকে 8 বিলিয়ন ডলার দেশ থেকে নিয়ে চলে গেছে, কারণ তারা এই দেশে কোনো ফিউচার দেখতে পারতেছে না। আচ্ছা, ভারতে এফডিআই বাড়তেছে না, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এক জায়গায় স্লথ হয়ে আছে, বাড়তেছে না। ভারতে যে কনজাম্পশনের যেই জায়গাটা, সেই জায়গায় প্রবৃদ্ধি হচ্ছে না। ভারতে ইনফ্লেশন বাড়তেছে। মানে 22-23 সালে বাংলাদেশ যে ক্রাইসিসের দিকে ঢুকছিল, ওই লক্ষণ ভারতের মধ্যে দেখা যাচ্ছে। জবলেস গ্রোথ, টাকার দাম বাড়ার সঙ্গে রুপির মান কমা, ডলারের দাম বাড়ার কারণে ইনফ্লেশন তৈরি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়তেছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসতেছে না বা প্রাইভেট ইনভেস্টমেন্টও কম, সেই কারণে জব তৈরি হচ্ছে না। একটা এই বৃত্তের ভিতরে ভারত পড়ছে, এই চেইন রিঅ্যাকশন। এখন এটা ইগনাইট করবে কিনা, এটা টাইম উইল সে। ওকে সাইদুর, আমরা দেখতে পাচ্ছি যে মানে আইন ও সালিশ কেন্দ্রের যে তথ্য, সেই তথ্য বলছে যে 2025 সালে ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশের 34 জন নাগরিক নিহত হয়েছে। 2023 সালে সংখ্যাটা ছিল 31 জন। এই বছরও আমরা পর্যায়ক্রমে দেখছি যে বিএসএফ আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে গুলি করে মারছে। তারা তো শুধু পুশইনও করছে না, তারা জীবনঘাতী অস্ত্র ব্যবহার করছে, কোথায় কোথায় গুলি করছে। এটি কি একটা স্বাভাবিক কোনো প্রতিবেশী দেশের কর্মকাণ্ড হতে পারে কিনা? অবশ্যই স্বাভাবিক না, এটা হলো অস্বাভাবিক কর্মকাণ্ড। কারণ আমরা যদি দেখি যে আমাদের 5ই আগস্ট পরবর্তী সময় দেখবেন যে ভারত কিন্তু আমাদের কূটনীতিকভাবে বলা যায় যে সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল, এবং আমাদের উপর একটা আগ্রাসী মানসিকতা নিয়ে তারা কিন্তু তাদের যেমন ভিসা, বিশেষ করে আমাদের ট্যুরিস্ট ভিসা ক্যান্সেল করলো, এবং তারা বলা যায় যে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছুতে তারা সংকুচিত করা শুরু করেছিল, এবং মনে হয়েছিল যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিপর্যয় হবে। আমরা কিন্তু ভারতের উপর নির্ভরশীল না, বরং ভারত যখন তাদের স্টেপগুলো নিল, আমরা দেখলাম যে কলকাতায় হোটেল মোটেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জনমানব শূন্য, হাহাকার অবস্থা। এবং অনেক আমাদের সাংবাদিক বন্ধুদের সাথে কথা হয়েছিল এই কলকাতায়, তারা বললো যে তাদের ব্যবসা বাণিজ্য নাই, এবং এখানকার যা বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু কলকাতার বড় মার্কেট ছিল, এবং ব্যাঙ্গালোরে কিন্তু বিশাল একটা শ্রেণী, যে ছোটো ছোটো ঘর কিন্তু 500-600 রুপি করে কিন্তু তাদেরকে ভাড়া দেওয়া হতো, যে যারা রোগী যেত। এগুলো কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ, মানে অর্থনৈতিকভাবে একটা বিপর্যয় পড়েছে। আবার যদি আমরা দেখি যে কোরবানির সময় গরুর যে একটা বিশাল, এই গরুকে কেন্দ্র করে তাদের ভিতরে এক ধরনের সংকট তৈরি হলো। একসময় দেখবেন পেঁয়াজ কিন্তু ভারতে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ফেলে দেওয়া হলো, যে সেটাও কিন্তু তারা করতে পারছে না। অর্থাৎ ভারত যদি যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছে বা যে ধরনের আগ্রাসী মানসিকতা, আসলে আলটিমেটলি এটা ভারতের লুজার হয়েছে, বাংলাদেশের লুজার হওয়ার কিছু নাই। কিন্তু তারা যে ধরনের কর্মকাণ্ড, এই যে আমাদের বাংলাদেশিদের উপরে যে ধরনের নিপীড়ন বা নির্যাতন, আপনি যে সংখ্যাগুলো বললেন, এটি কিন্তু একদিন দুদিনের না, আমরা যদি দেখছি দীর্ঘ সময় কিন্তু এটা ঘটে আসতেছে। এটি কিন্তু আমরা কোনো সমাধান পাই নাই। কিন্তু আমরা এবারই প্রথম দেখলাম যে বাংলাদেশের বিজিবি, বিশেষ করে বর্ডার গার্ড, তারা কিন্তু একটি শক্ত অবস্থান নিয়েছে সব জায়গায়। আমরা যদি দেখি যে আমরা 2009 সালে যে বিডিআর বিদ্রোহ হয়েছিল, মূলত আমাদের মেরুদণ্ডটাই ভেঙে দেওয়া হয়েছিল। এরপর থেকে কিন্তু আমরা কিন্তু ভারতের এক প্রকার বলা যায় যে বর্ডারে আমাদের ওইভাবে কোনো নিরাপত্তা ছিল না। ভারত যে ধরনের নিপীড়ন চালাতো, বলা এক করতে আমরা মেনে নিচ্ছি। আমরা ফেলানি হত্যার কথা আমরা জানি যে ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা হয়েছিল। মানে ভারতের আমরা ওই যে জন্তপুরের ঘটনা, যেটা আপনার নিশ্চয় মনে থাকার কথা, যেটি কিন্তু যখন বিজিবি যে ধরনের অ্যাকশন নিয়েছিল, এবং ওইটার কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রতিশোধ যদি বলি যে বিভিন্ন বর্ডারে আমাদের উপরে নেওয়া হয়েছে, এবং এই গরু বা চোরাচালানিকে কেন্দ্র করে নানান ধরনের একটি সংকট আমরা দেখেছি। কিন্তু যে ধরনের কর্মকাণ্ড এবং বিএসএফ, এবং আরও একটি ইন্টারেস্টিং ঘটনা, আমি মাঝে হলো সিলেটের সীমান্তে গেছিলাম, সেখানে একজন বাঙালিকে পেয়েছিলাম বিএসএফ। ভারতীয় নাগরিক সম্পর্কে ছোট্ট একটি গল্প বলছিলেন আপনি। জি, আমি যেটি বলছিলাম সেগুলো দেখবেন যে যারা বাংলা ভাষাভাষী, বিশেষ করে আমি যখন সিলেটে গেলাম, তখন দেখলাম যে একজন বাংলা ভাষাভাষী বিএসএফের সাথে কথা হলো। তখন আমি বললাম যে আপনাকে এখানে ডিউটি দেওয়া হলো কেন? তখন সে বললো যে সীমান্তে হলো হিন্দি ভাষাভাষী, সেখানে বাঙালিদের দেওয়া হয়, আর বাংলা ভাষাভাষী এরিয়াতে পাঞ্জাব বা আদার্স এরিয়া থেকে দেওয়া হয়। তার মানে দেখেন তাদের আগ্রাসী মানসিকতা, দেখেন বাংলাদেশিদের সাথে যদি কোনো ধরনের তাদের জন্য ইন্টারাকশনটা না হয়, সেই জায়গায় কিন্তু রাষ্ট্রপতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হতে দিবে না। মানে তাদের ডিউটি বন্টনের ক্ষেত্রে এক ধরনের বৈষম্য আছে, এবং তারা বললো যে আমরা যখন কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যাতে আমাদের ওই বর্ডারে না দেওয়া হয়। আর আরেকটি বিষয় হলো, যেটি হলো যে আপনি জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময় যে ফ্যাসিবাদ আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের বড় একটি গোষ্ঠী কিন্তু এখন ভারতে অবস্থান, এবং তাদের হাতে কিন্তু প্রচুর পর্যাপ্ত অর্থ আছে, এবং বেশিরভাগ কিন্তু সীমান্ত পার হয়ে কিন্তু তারা ভারতে গেছেন। ভারত সরকার কিন্তু বলা যায় যে তাদেরকে আশ্রয় দিচ্ছে নানাভাবে। এই গোষ্ঠী কিন্তু তাদের ষড়যন্ত্র কিন্তু তারা অব্যাহত রেখেছে। এবং এই বিজিবি আসার পরে দেখবেন যে যখন কলকাতাতে বিজিবি ক্ষমতা আসলো, তখন যে তাদের ভিতরে যে উল্লাস, মনে হলো যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসছে, মানে আওয়ামী লীগ।
নতুন করে। এই যে এক ধরনের মানসিকতা, এই যে পরাধীনতার মানসিকতা, এটা কিন্তু আওয়ামী লীগের যারা ভারতে আছে তারা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা কার্যক্রমে জড়িত বলা যায়, এবং এ ধরনের কার্যক্রম আসলে একটি বাংলাদেশ সৃষ্টির পরিপন্থী। এবং আমরা যে জিনিসটা প্রত্যাশা করি, এবং যারা আওয়ামী লীগের যেসব নেতাকর্মী ভারতে আছে তারা কিন্তু বেশিরভাগ বলা যায় অলমোস্ট আওয়ামী লীগের এই মুসলমান ধারার। এক সময় দেখবেন যে তাদেরও কিন্তু বেরিয়ে আসতে হবে যদি তারা এই ধরনের কার্যক্রমে জড়িত থাকে বা ভারতকে যদি তারা সহযোগিতা করে থাকে। এক সময় দেখা গেলো যে নিরীহ মানুষদেরকে পুষণ শুরু করছে, একটা পর্যায়ে তাদেরকেও করবে। অতএব আমার তাদের নামের সাথে মুসলমান আছে, এই জায়গাগুলোতে আরো সতর্ক থাকা উচিত। কারণ একটা জিনিস বুঝতে হবে যে এটা বাংলাদেশের স্বার্থ আগে, সবার আগে বাংলাদেশ, এটা আমাদেরকে আগে মনে করতে হবে। ধন্যবাদ আপনাকে রাজীব আহমেদ। আজকে মিরপুরের রোমহর্ষক এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ধর্ষণ এবং হত্যা মামলাটি হয়েছে সেটির রায় ঘোষণা হয়েছে। রায় ঘোষণা হলো, আরো অনেক স্টেপ বাকি আছে। মানে আপনি যদি সংক্ষেপে বলেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সেটা হচ্ছে যে 19 দিনের রায় হয়েছে, এটা তো আমরা যেভাবে উদযাপন করতেছি এটা ভুল হচ্ছে। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড যেমন আছে তেমন জাস্টিস হারিড, জাস্টিস ভারিটও হয়। তো একটা বিষয় যেটা হচ্ছে যে নুসরাতের যখন ফেনী নুসরাতের ঘটনা ঘটলো তখন ওই মামলার পরে আমি দেখলাম যে 16 জনের ফাঁসি হয়েছে এক মামলায়, একটা হত্যা মামলায়। তো আমার কাছে, আমি সরি টু সে, যদি কোর্ট কন্ডেম হয় তারপরেও বলি যে একটা মামলায় 16 জনের যেহেতু ফাঁসির রায় হয়েছে, তার মানে জজ সাহেব ফেসবুক দেখে রায় দিচ্ছেন যে জনগণরা কীভাবে তুষ্ট করা যায়। সেজন্য ভাই একটা খুন 16 জন মিলা করে না, কেউ পরিকল্পনা করে, কেউ সহায়তা করে, কেউ এক্সিকিউট করে। তো আইনে সিআরপিসিতে ক্লিয়ার কাট বলা আছে পরিকল্পনা কি শাস্তি হবে, সহায়তার কি শাস্তি হবে। তো দুইজনের ফাঁসি হয়েছে। এখন বিষয়টা যেটা হয়েছে যে এই আপনার আসিয়ার যে ঘটনা মাগুরার, সেই ঘটনার পরে ফাঁসি হয়েছে হিটু শেখের, বাকি দুজন খালাস পাইছে। এটা খুব ভালো একটা রায় ছিল। হিটু শেখের রায়টার পরে দেখা গেল যে এটা এখন পর্যন্ত কিন্তু হাইকোর্টে, আপনি জজ কোর্টের রায় কিন্তু চাইলে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আগে হাইকোর্টের যে ডেথ রেফারেন্স বেঞ্চ, তাদের পারমিশন লাগবে। আইনমন্ত্রী বলছেন যে 3 মাসের ভিতরে চাইলে এই রায় কার্যকর করা যাবে এবং আলাদা বেঞ্চ হচ্ছে এই ধরনের মামলার শুনানির জন্য। আচ্ছা, ঠিক আছে, এটা একটা ভালো উদ্যোগ যে এই বিচারগুলো এগুলো একটু দ্রুত শেষ করা। এটা একটা ভালো উদ্যোগ হবে যে ক্যাপিটাল পানিশমেন্টগুলো যেন এক্সাম্পল হিসাবে দেখা যায় যে 2 মাসে 3 মাসে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, আমাদের এইখানে এত বেশি ঘটনা ঘটে, বা এত বেশি ঘটনা না, আজকাল এত বেশি ঘটনা আলোচিত হয়, সেই কারণে আগের ঘটনাটা হারিয়ে যায়। যেমন গত বছরের আসিয়াকে নিয়ে আমাদের যে ক্ষোভ ছিল, এবার রামিসাকে নিয়ে আমরা সেই ক্ষোভই দেখাইছি। কিন্তু আসিয়ার ক্ষোভটা আস্তে আস্তে অতীতের শীত যেহেতু একটু কম ঠান্ডা থাকে, যে শীত চলে গেছে, ওই মাঘ মাস যেহেতু একটু আগেরটা ভুলে যাই, এই কারণে এই সমস্যা হয়। আর সেকেন্ড আমি একটা প্রাসঙ্গিকই বলি, একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকে টিআইবি যেটা বললো যে এই সরকারের 100 দিনে 620টা মার্ডার হয়েছে। আমি সরকারকে ডিফেন্ড করতেছি না, সরকারকে ডিফেন্ড করা আমার কাজ না। কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে যে গত 100 দিনে যদি 620টা খুন হয়, তাহলে আমি বলবো যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। কারণ বাংলাদেশে গত 15 বছর যাবৎ, 16 বছর যাবৎ কন্টিনিউয়াস প্রতি বছর নিহতের হত্যা সংখ্যা হচ্ছে 3200 থেকে 4100-এর মধ্যে। তাহলে সরকারের 100 দিনে যদি 600 হয়, তাহলে এক বছরে হবে 2100-2200। তার মানে আপনার উন্নতি হচ্ছে। এখন যে প্রবলেমটা হয়েছে, এটা প্রবলেম বলতে পারেন, আবার আপনি ভালো দিকে বলতে পারেন। আগে আমার সঙ্গে একজন টকশোর আলোচনায় বিরতির ভাগে বলতেছিলেন যে আগেও খুন ছিল কিন্তু এরকম নৃশংস ছিল না। তো আমি বললাম যে আগে ভাই একটু শেষ করি। আমি তো জিজ্ঞেস করলাম যে ভাই আগে কবে হাত বুলায়া, মাথায় হাত বুলায়া, গালের চুমা দিয়ে মানুষ পেরে ফেলতো? আগেও খুন নৃশংস হইতো, এখন খুন নৃশংস হয়। কিন্তু আপনি এখন প্রত্যেকটা ঘটনা সিসি ক্যামেরার কারণে দেখতে পারতেছেন যে এইভাবে মারা হচ্ছে। আগে আপনি সকালবেলা মর্নিং ওয়াকে বেরোইছেন, পান্থপথে একজন দেখলেন মরে আছে, আপনি তো বললেন ও আচ্ছা। এখন আপনি ফোনে দেখতে পারেন যে সেই লোক নাই। ধন্যবাদ জানাচ্ছি। আমরা একদম শেষ প্রান্তে। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন অনুষ্ঠান। আমরা আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।